নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে বিনিয়োগকারীরা কিন্তু আবার আতান্তরে পড়েছেন। খেয়াল করে দেখেছেন কি যে নিফটি আবার 25,500 নিচে বন্ধ হয়েছে, অর্থাৎ 2-3 দিন বা তার কিছুটা বেশি 25,500-র উপর ট্রেডিং করার পরেও কিন্তু কোনো ধরনের আমরা স্টেবিলিটি দেখতে পেলাম না। এবং তার কারণে এটা বলা যেতেই পারে যে এই মুহূর্তে বাজার আমাদের মাথায় চড়ে বসেছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের কথা ডেফিনেটলি বলছি না, তাদের এই ছোট ছোট ব্যাপারগুলো খুব একটা বেশি কিছু যায় আসে না, মার্কেট করলে তারা কেনেন। কিন্তু শর্ট টার্ম ইনভেস্টার্সদের কথাও ভাবতে হবে, ট্রেডারদের কথাও ভাবতে হবে, অপশন রাইটার বিশেষ করে কল রাইটার, পুট রাইটার, তাদের তো এখনো বেশ বিড়ম্বনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, বিশেষত এই ক্যাশ আসার পর থেকে। কিন্তু এইটুকুনি অন্তত যারা বিনিয়োগকারীরা বা ট্রেডার্সরা বা শর্ট টার্ম ইনভেস্টার্সরা রয়েছেন তারা এটা বুঝে গিয়েছেন যে ভারতের শেয়ার বাজার ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ইন্টারন্যাশনাল অয়েল মার্কেট, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাগাতার বৃদ্ধি পেলে ভারতীয় শেয়ার বাজার নিচে নামবে, ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, এবং যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকে ভারতীয় শেয়ার বাজার সেটা উপরে ওঠার একটা তাগিদ অনুভব করবে। বর্তমানে যেটা দেখছেন সেটা কিন্তু ইরান এবং আমেরিকার মধ্যে যে চাপা টেনশন চলছে। চাপা টেনশন কেন বলছি? কারণ এই মুহূর্তে অন্তত আমেরিকা ইরানের প্রতি মিসাইল ছোড়া বন্ধ করেছে, যদিও যদিও ইরান কিন্তু লাগাতার সৌদি আরবের বিভিন্ন অয়েল যে ফিল্ডসগুলো রয়েছে বা শোধনাগারগুলো রয়েছে বা যেখান থেকে ক্রুড অয়েল এক্সট্রাক্টেড হচ্ছে সেইগুলোকে আক্রমণ করে যাচ্ছে কাদসি হুতি রেবেলস। এর আগেও বারবার বলেছি যে হুতি রেবেলসরা একদম ইরানের কিন্তু অনুগত, সুতরাং ইরান যেটা বলে সেটা তারা শুনে। এই মুহূর্তে তারা সৌদি আরবকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে। শুধু তাই না, ভারতবর্ষের একটি কিন্তু জাহাজ সেটাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে রেড সির কাছে, যদিও না হুতিজরা সেটা ক্লেম করেছে না আমেরিকার যুদ্ধজাহাজ তারা ক্লেম করেছে রেসপন্সিবিলিটি। তার মানে একটা হাস হাস অ্যাফেয়ার রয়েছে ভারতের যে জাহাজগুলো সেগুলোর ব্যাপারে, অর্থাৎ কোথাও না কোথাও এটা হতে পারে হুতিজ বা ইরান তারা ভারতবর্ষকে সরাসরি চটাতে চাইছে না। অন্যদিকে আমেরিকাও তারা যদি এটা ক্লেম করে তারা ভারতের জাহাজ ডুবিয়েছে, খুব স্বাভাবিকভাবে সেটার একটা তীব্র নেগেটিভ এফেক্ট আসবে ভারত আমেরিকার সম্পর্কের ওপর। সুতরাং সেই দিক থেকেও আমেরিকাও কোনো রেসপন্সিবিলিটি ক্লেম করেনি। কিন্তু বর্তমানে যেটা অবস্থা, হুতিজ একদিকে, অন্যদিকে ইরান, অন্যদিকে আমেরিকা, যে যখন যেমন সুযোগ পাচ্ছে তাদের ইচ্ছে মতন পছন্দ মতন জাহাজগুলোকে টার্গেট করে ডোবাবার চেষ্টা করছে। তার ফলে যেটা দাঁড়িয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট সম্প্রতিকালে মাত্র কয়েক ঘন্টা আগে তিনি ক্লেম করেছেন কোথায় স্ট্রেট অফ হরমুজ বন্ধ, স্ট্রেট অফ হরমুজ তো খোলা রয়েছে, এটা তার বক্তব্য। 2 নম্বর, আবার তার মাথায় চড়ে বসেছে, তিনি বলেছেন যে ইরান আমার প্রচুর ক্ষতি করে দিয়েছে, আমার দেশের প্রচুর ক্ষতি করে দিয়েছে, এর ফলে ইরানকে আমাদের কম্পেনসেশন দিতে হবে, অর্থাৎ আমেরিকাকে নাকি ক্ষতিপূরণ দিতে হবে, ইরান সেই ক্ষতিপূরণ দেবে, এটা আমেরিকার প্রেসিডেন্টের দাবি। অন্যদিকে বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন নিউজ মিডিয়া তারা ক্লেম করছে যে ওমান এবং ইরানের মধ্যে একটি এগ্রিমেন্ট আসতে চলেছে একদম ফাইনাল আওয়াজে। সেটা ভুল কি ঠিক আমরা জানি না, কিন্তু একটা সিগনিফিক্যান্ট ব্যাপার আমি খেয়াল করে দেখলাম। দেখুন, বিকেল 4টে নাগাদ যদি খেয়াল করে দেখেন, ক্রুড অয়েলের দাম প্রায় 2.5% বৃদ্ধি নিয়ে ট্রেড করছিল, $84 কাছাকাছি ট্রেড করছিল। ব্রেন্ট ক্রুড $89.57 প্রতি ব্যারেল ট্রেড করছিল, অর্থাৎ 2%-এর উপর বৃদ্ধি নিয়ে ট্রেড করছিল। বেলা 5টা নাগাদ হঠাৎ করে ক্রুড অয়েলের দাম নেগেটিভে ঢুকে গেছে, ব্রেন্ট ক্রুডের দাম নেগেটিভে ঢুকে গেছে, অর্থাৎ ক্রুড অয়েল নেমে এসেছে $81.97 প্রতি ব্যারেল, নেগেটিভে ট্রেড করছে। ব্রেন্ট ক্রুড নেমে এসেছে $87.51 প্রতি ব্যারেল, সেটাও 0.24% পতন নিয়ে ট্রেড করছে। প্রাকৃতিক গ্যাস যেটা কালকের 5% উত্থান নিয়ে ট্রেড করছিল সেটা ইমিডিয়েটলি 1.5% পতন দেখে ফেলেছে। রুপো সেটা প্রায় 0.1% পতন, সোনা সেটা খুব একদম ফ্ল্যাট বলা চলে, 0.1% পতন নিয়ে ট্রেড করছে। এই হচ্ছে বর্তমান অবস্থা।
টাকা আজকের ডলারের তুলনায় কিছুটা শক্তিশালী হয়েছে। লাস্ট যে ডেটা পাওয়া গেছে 95.36 টাকা প্রতি ডলার ট্রেড করছিল। ডলার ইন্ডেক্স এখনো দুর্বল আছে বটে, আবার বলছি ডলার ইন্ডেক্স 100 নিচে ট্রেড করছে, 99.81 ট্রেড করছে, দুর্বল রয়েছে। কিন্তু কালকের এমন একটি ঘটনা ঘটতে পারে, তার এফেক্ট কিন্তু সরাসরি ভারতীয় শেয়ার বাজারের ওপর পড়তে পারে। কি সেটা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে সেখানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন ডেটা আসতে পারে। এমনিতে বিগত কয়েক মাস আগে বা কারেন্ট যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন ডেটা, সেটা 3.5 থেকে 3.75-এর মধ্যে রয়েছে আমেরিকাতে। এইবার নতুন যিনি ফেডারেল ব্যাংক আমেরিকার ইউএস ফেডারেল চেয়ার বা ফেডারেল রিজার্ভের যিনি চেয়ার অর্থাৎ কেভিন ওয়াশ, তিনি বলেছেন যে 2%-এর ওপর ইনফ্লেশন হলেই আমরা কিন্তু সেটা সহজে নেব না, এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এই যে 3.5 থেকে 3.75, এইটা যদি কোনোভাবে 3.6 বা 3.65 হয়ে যায়, সেক্ষেত্রে খুব সম্ভব যে ইউএসের ফেডারেল রিজার্ভ তারা কিন্তু ঋণে সুদের হার বৃদ্ধি করতে পারে, ইন্টারেস্ট রেট বৃদ্ধি করতে পারে। এছাড়া তাদের হাতে উপায় থাকবে না বলে বিশেষজ্ঞদের মতামত। এর ফলটা কিন্তু ভয়াবহ হতে পারে ভারতীয় শেয়ার বাজারের পক্ষে। কেন সেটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখুন, যখন এই ফেডারেল রিজার্ভ বা ফেডারেল ব্যাংক তারা আমেরিকাতে ইনফ্লেশন জনিত বা মূল্যবৃদ্ধি জনিত কারণে যখনই তারা ইন্টারেস্ট রেট বৃদ্ধি করতে বদ্ধপরিকর থাকেন বা বৃদ্ধি করে থাকেন, প্রথমেই যেটা শক্তিশালী হয়ে ওঠে সেটা হচ্ছে ডলারের প্রবণতা সেই সময় টাকার তুলনায় শক্তিশালী হওয়া, সে ডলার টাকার তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে থাকে। 2 নম্বর, আমেরিকাতে যখন ইন্টারেস্ট রেট বৃদ্ধি পায় তখন বন্ড কিন্তু পতন হতে থাকে, ফলে বন্ডের যে ইল্ড সেটা বৃদ্ধি পেতে থাকে। তখন কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স তারা ভারতবর্ষের মতন উদীয়মান মার্কেটগুলোতে নিজেদের হোল্ডিংগুলো বিক্রি করে দিয়ে তারা সরাসরি গিয়ে কিন্তু আমেরিকান বন্ড কিনতে থাকে, কারণ সেখানে ইল্ড এমন লিউক্রেটিভ হয়ে ওঠে যে তাদের কেনা ছাড়া কিন্তু উপায় থাকে না। অর্থাৎ দুটো মেজর প্রবলেম হতে পারে যদি সিপিআই ইনফ্লেশন আমেরিকাতে বৃদ্ধি পায়। এক, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা টাকা তুলে নিয়ে আমেরিকাতে চলে যেতে পারে, যাবে এমন কোনো কথা নেই। 2 নম্বর, ডলার শক্তিশালী হলে একদিকে তো আমেরিকা ইরানের মধ্যে কন্টিনিউয়াস এই ধরনের অশান্তি চলছে, সুতরাং যদি ডলারও শক্তিশালী হতে থাকে টাকার তুলনায়, আন্তর্জাতিক বাজারেও তেলের দাম শক্তিশালী হতে থাকে, খুব স্বাভাবিকভাবে ভারতের অর্থনীতি এইটাকে বেশি দিন অ্যাকসেপ্ট করে নেওয়া ভীষণ ডিফিকাল্ট। সরকারের হাতে কোনো উপায় থাকবে না, সরকার বাধ্য হবে পেট্রোল ডিজেলের দাম বাড়াতে। যেটা বারবার বলেছি, আবার বলছি যে সরকারের হাতে কোনো উপায় থাকবে না, এবং খুব স্বাভাবিকভাবে যদি পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম অত্যাধিক বৃদ্ধি হওয়ার ফলে সেক্ষেত্রে আমাদের যেটা ভারতবর্ষে প্রথমে সাধারণ মানুষদের সবচেয়ে বেশি ধাক্কা দেবে সেটা কিন্তু মূল্য বৃদ্ধি, এবং এই মূল্য বৃদ্ধির কারণে লজিস্টিক্স, ট্রান্সপোর্ট, বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি হওয়া, সমস্ত কিছু কিন্তু সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, ইকোনমিক্যালি চ্যালেঞ্জড মানুষের জীবন দুর্বিষহ করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং সেইটা যদি হয়, অর্থাৎ ইনফ্লেশন যদি আরও বেশি মাথাচাড়া দিতে থাকে, যেটা আরবিআই প্রজেক্ট করেছে যে 5.9% অব্দি ইনফ্লেশন উঠে যেতে পারে এই বছরে, তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে আর কোনো উপায় থাকবে না, তারা ভারতবর্ষেও কিন্তু এই ঋণের ওপর সুদের হার বৃদ্ধি করতে বাধ্য হবেন, বা রেপো রেট বৃদ্ধি করতে বাধ্য হবেন, বা লিকুইডিটি কমিয়ে আনার সমস্ত কৌশল তারা প্রয়োগ করবেন, যাতে মানুষ নতুন করে ব্যাংক বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো থেকে ঋণ না নেন। সেটা পার্সোনাল লোন হতে পারে, সেটা অটো লোন হতে পারে, সেটা হোম লোন হতে পারে। সুতরাং একটার সঙ্গে আরেকটার দেখুন কিরকম ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অর্থাৎ গোটা বিশ্ব বাজার যদি টালমাটাল হয়, ভারতবর্ষ বাঁচবে না। যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত বৃদ্ধি হতে থাকে, তাহলে ইনফ্লেশন জনিত কারণে ভারতবর্ষের অর্থনীতি দারুণ ক্ষতিগ্রস্ত হবে। এর আগেও বলেছি, আবার মনে করিয়ে দিয়েছি, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম যদি $10 বৃদ্ধি হয়, ভারতবর্ষের জিডিপি মাত্রাতিরিক্তভাবে ক্ষতিগ্রস্ত হয়। 0.4 থেকে 0.45% অবধি কিন্তু জিডিপি কমে যেতে পারে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এবার
আজকের কয়েকটা যদি মানে নিফটি তো আমরা ডেফিনেটলি দেখতাম, কয়েকটার আমরা যদি ইন্ডাইসেসগুলোর কথা বলি সেক্ষেত্রে খেয়াল করে দেখুন নিফটি রিয়েলটি সেটা আবার আতঙ্কের মধ্যে পড়েছে। খুব স্বাভাবিকভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেলেই সেটা সরাসরি ক্ষতিগ্রস্ত করে রিয়েলটি সেক্টরকে। আজকে 0.99% ডাউন। নিফটি মেটালস আজকে 0.95% ডাউন। নিফটি ফার্মা সেইটা কিন্তু দারুণ আউট পারফর্ম করছে, আগেও আলোচনা করেছি ফার্মা নিয়ে, এখনও বলছি আজকেরও যদি খেয়াল করে দেখুন 52 সপ্তাহের উচ্চতম পজিশনে যে কোম্পানিজগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটা ফার্মা কোম্পানিজ রয়েছে। নিফটি ফার্মা আজকে 1% বেশি উত্থান। নিফটি ক্যাপিটাল মার্কেট থ্যাঙ্কস টু এমসিএক্স আজকে 0.5% বেশি উত্থান দেখেছে, সেটাও কিন্তু আজকে 0.79% উত্থান দেখে ফেলেছে। এইবার আজকে কয়েকটা কোম্পানিজ এর রেজাল্ট একটু বলে দিই, না বলেই নয়, এবং তার সঙ্গে সঙ্গে 52 সপ্তাহে যে স্টকসগুলো উত্থান দেখেছে অর্থাৎ 52 সপ্তাহে নতুন উচ্চতায় পৌঁছে গেছে সেগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে এটাও বলে নেবো যে তারা কেবলমাত্র 2026-এ কি সাংঘাতিক টার্ন অ্যারাউন্ডটাই না করেছে, কি সাংঘাতিক উত্থানটি না দেখেছে, এটা বোঝার প্রয়োজন রয়েছে। তার মানে একটা স্টক সেটা বহু বছর আন্ডার পারফর্ম করতে পারে, 2 বছর 3 বছর 5 বছর 7 বছর, কিন্তু তার মাত্র কয়েকটি মাস লাগে এই সমস্ত এই যে সাইড ওয়াইজ মুভমেন্টটা বা নেগেটিভ রিটার্নটা সম্পূর্ণভাবে কম্পেনসেট করা। সেটা কিন্তু এই স্টকসগুলোর পারফরমেন্স 2026-এ পারফরমেন্সের মাধ্যমে তারা বারবার বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ ধৈর্য পারসিস্টেন্স এবং পেশেন্স, এই দুটো শেয়ার বাজারে যে কতখানি গুরুত্বপূর্ণ এই স্টকসগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যাই কয়েকটা কোম্পানির রেজাল্ট আলোচনা করে নিই। আমারা রাজা ব্যাটারিজ ভালো পারফরমেন্স করেছে। জুন 2025-এ 165 কোটি টাকা কোয়ার্টারলি প্রফিট ছিল, সেটা 15% বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 191 কোটি টাকা। স্টকটা প্রতি বিনিয়োগকারীরা খুশি হয়েছেন, আজকের 8% বেশি কিন্তু বৃদ্ধি হয়েছে। এরপর চলে আসে লিউম্যাক্স অটো টেকনোলজি, এগুলো কিন্তু সমস্ত স্মল ক্যাপ কোম্পানি। এইটা 83% প্রফিট বৃদ্ধি হয়েছে। জুন 2025-এ 54 কোটি টাকা প্রফিট ছিল, বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 99 কোটি টাকা প্রফিট জুন কোয়ার্টারে, অর্থাৎ 83% প্রফিট বৃদ্ধি হয়েছে। আজকের 19.45% একদিনে বৃদ্ধি হয়েছে। ফিনোলেক্স কেবলস সেটাও দারুণ আউট পারফর্ম করেছে, 136 কোটি টাকা জুন কোয়ার্টার 2025-এ প্রফিট ছিল, সেটা 52% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 208 কোটি টাকা। আজকে 14% বৃদ্ধি পেয়েছে ফিনোলেক্স কেবলস। এগুলো কিন্তু প্রত্যেকটা স্মল ক্যাপ কোম্পানি, একটা স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ হয়ে উঠেছে। গ্ল্যান্ড ফার্মা বহু বছর কিন্তু এই কোম্পানিটা আন্ডার পারফর্ম করেছে, অথচ বিগত কয়েকদিন ধরে কি দুর্দান্ত পারফরমেন্সই না দেখিয়ে আসছে। কেন? রেজাল্ট ভালো করেছে, বেশ 35% ইয়ার অন ইয়ার প্রফিট বৃদ্ধি করেছে। 269 কোটি টাকা জুন কোয়ার্টারে তাদের প্রফিট ছিল, সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 364 কোটি টাকা। স্বাভাবিকভাবে গ্ল্যান্ড ফার্মা আজকে 9.64% উত্থান দেখেছে, বিগত কালে কিন্তু একটা দুর্দান্ত উত্থান দেখেছিল। এইবার কয়েকটা কোম্পানি যারা আজকে 52 সপ্তাহে উচ্চতা ছুঁয়েছে: চেন্নাই পেট্রো, ফিনোলেক্স কেবলস, গ্ল্যান্ড ফার্মা, জাইডাস লাইফ সায়েন্সেস, বশ, বিজয়া ডায়াগনস্টিক্স, আর কেবল, ইউনাইটেড স্পিরিটস, টাইটান। প্রায় প্রত্যেক দিনই সেই 52 সপ্তাহের উচ্চতা বা লাইফ হাই ছুঁয়ে যাচ্ছে। 197 পেটিএম, যে 197 পেটিএম বহু বছর ধরে আন্ডার পারফর্ম করেছে, সে কি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে চলেছে। দেখুন বাজাজ অটো, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, সিনেমা, এসজিএস, টাটা টেকনোলজিস, এরা প্রত্যেকে আউট পারফর্ম করেছে, 52 সপ্তাহে উচ্চতা ছুঁয়ে গিয়েছে আজকের। এইবার এই স্টকগুলোই দেখুন যে কিরকম পারফরমেন্স করেছে 2026-এ। কেন বলছি বারবার ফিরে আসছে। ফিনোলেক্স কেবলস এই বছরে এখন অব্দি 61% বেশি রিটার্ন দিয়েছে মাত্র মোটামুটি 7.5 মাসে। গ্ল্যান্ড ফার্মা প্রায় 70%, প্রায় বলছি কারণ অ্যাকুরেট ডেটাটা বলছি না, অ্যাকুরেট সেইটা প্রায় 70% রিটার্ন দিয়েছে মাত্র 7.5 মাসে। লিউম্যাক্স অটো বিগত 3 বছরে 431% কাছাকাছি রিটার্ন দিয়েছে, 1 বছরে প্রায় 35% কাছে রিটার্ন দিয়েছে। এক্সাইড ইন্ডাস্ট্রিজ নড়ে না চড়ে না, 3 বছর 4 বছর সেই অর্থে কোনো পারফরমেন্স নেই, মাত্র 7.5 মাসে 33.45% উত্থান, 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়ে ফেলেছে। সিনেমা এসজিএস ভাবতে পারছেন এই কয়েক মাসে অর্থাৎ প্রায় 7.5 মাসে 104% কাছে উত্থান, অর্থাৎ মাত্র 7 মাসে এই স্টকটি ডাবল হয়ে গিয়েছে। টাটা টেকনোলজিস, বহু মানুষ দুঃখ করছিলেন এত ভালো কোম্পানি এত আন্ডার পারফরমেন্স কেন, 2025 ধরে তারা ভীষণ দুঃখ পেয়েছেন। এখন 34.5% 2026-এর রিটার্ন। 197 পেটিএম প্রায় 23% রিটার্ন। বাজাজ অটো 25%-এর বেশি রিটার্ন। আর কেবলস এই আরেকটা কেবল কোম্পানি
93.5% কাছাকাছি রিটার্ন। বিজয় ডায়াগনস্টিক্স প্রায় 34.34% রিটার্ন। যাক, আপাতত আমাদের সামনের কয়েকটা সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ জিওপলিটিক্যাল টেনশন যদি এরকম কন্টিনিউ করতে থাকে, ভারতের অর্থনীতি এটা কতদিন সামলাতে পারবে সেটা কিন্তু খুব বড় একটা একটা প্রশ্ন। খুব জটিল, জিওপলিটিক্স যে এতটাই জটিল সেটা কল্পনাতীত হয়ে রয়েছে এই মুহূর্তে। সুতরাং কে কখন কাকে আক্রমণ করবে, কেন আক্রমণ করবে, কিসের জন্য আক্রমণ করবে কেউ জানে না। বিভিন্ন দেশ বিভিন্ন ফ্রন্টে তারা নতুন করে অশান্তি সৃষ্টি করছে। চায়না নতুন করে ক্লেম করছে যে অরুণাচল প্রদেশ নাকি তিবেতের একটি অংশ। সুতরাং চায়নাও এই খেলায় নামতে চাইছে, অশান্ত করতে চাইছে পরিবেশকে, ভারতকে বিব্রত করতে চাইছে। আমেরিকা ভারতবর্ষের ওপর 100% কর চাপিয়ে ভারতবর্ষকে বিব্রত করতে চাইছে, কারণ রাশিয়ার কাছ থেকে তারা তেল কেনে। এতে চীনের কোনো ধরনের ক্ষতি হবে না, চীনের কিচ্ছুটি যায় আসে না। আমেরিকা কি বললো, চীন নিজের মতন কাজ করে যাবে। ভারতবর্ষকে নেগোসিয়েশন টেবিলে বসাবার জন্য আমেরিকা এই মারাত্মক চাপগুলো সৃষ্টি করছে। এছাড়া ভারতবর্ষ তারা আপাতত কিন্তু একদম সম্পূর্ণ নিশ্চুপ রয়েছে, এই দিকেও যাব না ওই দিকেও যাব না, এটা ভারতবর্ষের বর্তমান অবস্থান। কিন্তু ভারতবর্ষকে বেশ পাখির চোখ করে রেখেছে বেশ কয়েকটা দেশ যারা ভারতবর্ষের চরম ক্ষতি চাইছে খুব স্বাভাবিকভাবে। তার মধ্যে টার্কি রয়েছে, পাকিস্তান রয়েছে, আমেরিকা রয়েছে, চায়না। এই দেশগুলো ডেফিনেটলি ভারতবর্ষের ক্ষতি চাইছে। সৌদি আরবের আপাতত স্টান্স পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা ভারত বিদ্বেষের কারণে নয়, তাদের একটা স্টান্স যে ইরানের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, পাকিস্তানের সঙ্গে যদি সামরিক চুক্তি করা সম্ভব হয় তাহলে হয়তো বা, যেহেতু পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন্স আছে, সেক্ষেত্রে তারা ইরানের এগেনস্টে একটা ডিটারেন্ট হিসেবে কাজ করতে পারবে, বা ইসরায়েলের এগেনস্টে একটা ডিটারেন্ট হিসেবে কাজ করতে পারবে। যদিও সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে। ইউনাইটেড আরব এমিরেটস ইতিমধ্যেই ইরানের সঙ্গে সম্পর্ক ভালো করে ফেলেছে। বাকি ছোট ছোট দেশগুলো তারাও ইসরায়েলের সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে এবং ইতিমধ্যে তার সম্পর্ক ভালো করার পথে হাঁটছে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে যদি ভূ রাজনৈতিক অবস্থা আরও খারাপের দিকে এগোয়, যদি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব না হয় বৃদ্ধি, তাহলে কিন্তু ভারতের অর্থনীতি বিপদে পড়তে পারে এবং ভারতীয় শেয়ার বাজার ভারতের অর্থনীতির বাইরে নয়। সুতরাং সেখানেও যদি আঘাত আসে সেক্ষেত্রে আমাদের কারো কিছু করার থাকবে না, কারণ এমন কিছু জটিল পরিস্থিতি যেটা আমাদের হাতে নেই, অর্থাৎ ভারত সরকারের নিজস্ব হাতে নেই। জটিলতর পরিস্থিতি, আবার কতদিনের মধ্যে সেটা থামবে বা আদৌ চুক্তি হবে কিনা আমরা কেউ জানি না। হতে পারে আজকে রাতেই হয়ে গেল, হতে পারে কিছুক্ষণের মধ্যেই হয়ে গেল, কেউ জানে না। কিন্তু আমাদের আপাতত স্ট্রেট অফ হরমুজ খুলে যাওয়াটা বড় প্রয়োজন হয়ে পড়েছে, এইটুকুনি বলা যেতে পারে। যাই হোক, এখানে শেষ করলাম। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, সেই হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজে গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।